মদের গন্ধে শ্বাস নেওয়া দায় হয়ে যাচ্ছে আয়েশার, কিন্তু তাও মুখ ফুটে কিছু বলতে পারছে না, কারণ মুখটা কাপড় দিয়ে বাঁধা। এতে আহিলের কোনো ভ্রুক্ষেপই নেই, সে তো নিজের কাজে ব্যস্ত। আয়েশার শরীরে ডুবে রয়েছে আহিল নিজের কামনা মেটাতে। আয়েশার মন চাইছে হাতের সামনে থাকা ফুলদানিটা দিয়ে আহিলকে আঘাত করতে, কিন্তু আফসোস সেটা ও আয়েশা পারবে না, কারণ মুখের সাথে সাথে হাতটাও বাঁধা বিছানার সাথে। আয়েশা শুধু চোখের জল বিয়োগ দিচ্ছে আর কুকিয়ে উঠছে যখন আহিল আয়েশার গলায়, পুরো শরীরে কামড় দিচ্ছে। কিছুক্ষণ পর আহিল আয়েশার অপর থেকে উঠে গেল আর পাশে রাখা শার্টটা হাতে নিল। আয়েশার দিকে চোখ যেতেই আহিল দেখল কাঁদতে কাঁদতে আয়েশার চোখ মুখ ফুলে গেছে, আর কিছুক্ষণ এভাবে থাকলে আয়েশা জ্ঞান হারাবে, কারণ আয়েশা খুবই উইক, একটু কিছুতেই আয়েশা খুব ভয় পেয়ে যায়। এসব ভেবে আহিল আয়েশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আয়েশার হাতের বাঁধন আর মুখের বাঁধন খুলে দিল আর গায়ের উপর চাদরটা দিয়ে দিল। আয়েশা আস্তে আস্তে চাদরটা বুকের কাছে নিয়ে উঠে বসল আর ফোপাতে ফোপাতে বলল, আয়েশা, কেন করলি তুই আমার সাথে এমন, বল? কি ক্ষতি করেছিলাম আমি তোর? কেন এভাবে আমাকে ব্ল্যাকমেল করে আমার বাবা মা দাদার ক্ষতি করবি ভয় দেখিয়ে বিয়ে করলি? তোকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম আর তুই আমার এত বড় সর্বনাশ করলি? আহিল কিছু না বলে চুপচাপ নিজের শার্টটা পরে হাসতে লাগল আয়েশার শেষ কথাগুলো শুনে আর বলল, আহিল, কি বললি? ভালোবাসতিস? হা হা হা, হাসাস না আমায়। তুই কোনো দিন আমায় ভালোবেসেছিস? সেন্টার টেবিল থেকে মদের বোতলটা নিয়ে গ্লাসে মদ ঢালতে ঢালতে আয়েশা, আহিল, তুই আমার ছোটবেলার বন্ধু, ভালোবাসার মানুষ হয়ে ওঠার আগে তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস, যাকে সব কথা শেয়ার করতাম আমি, যার সাথে কথা না বললে আমার দিন কাটত না, অসম্পূর্ণ মনে হতো নিজেকে। তুই বিদেশে চলে যাওয়ায় নিজেকে সবচেয়ে বেশি একা, অসহায় মনে হতো। বড় হওয়ার সাথে সাথে বুঝলাম পারবো না তোকে ছাড়া থাকতে, জীবনের প্রত্যেকটা মুহূর্তেই আমার তোকে দরকার। আস্তে আস্তে আমার ভালোবাসার মানুষ হয়ে উঠলি তুই, সেই তুই বলছিস আমি তোকে ভালোবাসতাম না? সব মিথ্যে। আহিল, হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে, সব সব সব। তুই আর তোর বাড়ির প্রত্যেকে এক একটা ফ্রড, জোচ্চোর, বিশ্বাসঘাতক, প্রতারক। গ্লাসের মদটা একবারে খেয়ে নিল আয়েশা। ব্যাস, আমার সর্বনাশ তো করেছিসই, এখন আমার পরিবারের নামেও বাজে কথা বলছিস? কি মুখ দেখাবো আমি ওদের কাছে? কেন করলি এমন আহিল? তুই তো এমন ছিলিস না, আমার অনিচ্ছাকৃত কোনো কাজ করতিস না, আমি যেটা চাইতাম সেটাই করতিস, তাহলে আজ কেন এমন করলি? কেন এত কষ্ট দিচ্ছিস তুই আমায়? যেই তুই আমাকে সবসময় আগলে রাখতিস, বিদেশ গিয়েও প্রত্যেক মুহূর্তে খবর নিতিস, আর আজ সেই তুই কি না আমার এত বড় সর্বনাশ করলি, আমার তিল তিল করে গড়া এক একটা স্বপ্ন এক নিমিষে ভেঙে দিলই। আই হেট ইউ আহিল, আই রিয়েলি রিয়েলি হেট ইউ। আহিল কিছু না বলে বাঁকা হেসে মদের বোতলে চুমুক দিল আর ডান হাতে থাকা গ্লাসটা আয়েশার পায়ের কাছে ছুঁড়ে মারল। আয়েশা একটু কেঁপে উঠল। এদিকে আহিল সিগারেটের প্যাকেটগুলো নিয়ে হেলতে দুলতে ব্যালকনিতে গিয়ে ইসি চেয়ারে বসে পড়ল, আর হাতে মদের বোতল তো আছেই। আয়েশা একটু ঝুঁকে দেখল আহিল এক হাত দিয়ে মদ খাচ্ছে আর এক হাত দিয়ে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। এই দেখে আয়েশা বলল, আয়েশা, আমার সর্বনাশ করে এখন এইসব ছাইপাশ গেলা হচ্ছে না? সব হয়েছে এই বিদেশে যাওয়ার ফল। কতবার বলেছিলাম আন্টিকে পাঠিও না আহিলকে বিদেশ, শুনল না, তাই এরম বজ্জাত বিলাতি হনুমান হয়ে বাড়ি ফিরেছে। আই হেট ইউ আহিল, আই জাস্ট হেট ইউ। তুই কি করে পারলি আমার সাথে এমন করতে? আয়েশা কাঁদতে লাগল অঝরে, সারা শরীরে ব্যথা করছে আয়েশার, তাই একটু একটু করে বিছানা থেকে নামল, কিন্তু মাটিতে পা ফেলতেই কুকিয়ে উঠল। আয়েশা, আহ! আয়েশা আস্তে করে পা উঠিয়ে দেখল কাচের টুকরো ঢুকেছে। আয়েশা ঠাং দিয়ে বার করতেই ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগল, কারণ অনেকটা গভীরে গেঁথে ছিল কাচটা। আয়েশা কাচের টুকরোটা হাতে নিয়ে বলল, আয়েশা, বিশ্বাস কর আহিল, এই কাজটা আমায় যতটা না যন্ত্রণা দিয়েছে তার থেকেও বেশি যন্ত্রণা আজ তুই দিয়েছিস আমায়। আমার মনটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিস তুই।
যেই তুই কি না আমার চোখে এক ফোঁটা জল আসতে দিতিস না, সেই তুই আজ কাঁদতে কাঁদতে চাদরটা পেঁচিয়ে শক্তি নিয়ে চলে গেল ওয়াশরুমে আর ধরাস করে দরজাটা বন্ধ করে দিল। ওয়াশরুমের ট্যাপ ছেড়ে বসে পড়ল ধপ করে আয়েশা আর কাঁদতে লাগল অঝরে। কিছুক্ষণ আগে, আহিল কি করছিস? ছাড় আমার হাত, এইভাবে আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? আহিল আয়েশাকে আর কিছু বকতে না দিয়ে ছুঁড়ে ফেলে দিল খাটের ওপর আর বলল, আহিল, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবি, আমি সাজানোর লোক পাঠিয়ে দিচ্ছি, আমি গেলেই ওরা তোকে সাজিয়ে দেবে। আয়েশা, কিন্তু কেন? কি আছে আজ আর তুই হঠাৎ এমন ব্যবহার কেন করছিস? আহিল, যা বলেছি চুপচাপ কর, আজ আমাদের বিয়ে হবে। আয়েশা, বিয়ে? আমি তোকে এখন বিয়ে করতে পারবো না। আহিল, কেন? এই তো বললি তুই আমায় ভালোবাসিস, তাহলে বিয়ে করতে প্রবলেম কোথায়? নাকি অন্য কাউকে পছন্দ হয়েছে নতুন করে? আয়েশা, আহিল কি বলছিস তুই এসব? দেখ, তুই তো জানিস আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই, পড়াশোনা করতে চাই, এখনই বিয়ে করে নিলে আমার স্বপ্ন কি করে পূরণ হবে? আহিল, তুই না হয় একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে গেছিস, নিজের স্বপ্ন পূরণ করেছিস, কিন্তু আমার কি হবে? আর তুই তো আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করতিস এ ব্যাপারে, তাহলে আহিল, শাট আপ, নো মোর ওয়ার্ডস, চুপচাপ আমায় বিয়ে করবি তুই। আয়েশা, না, কখনো না। আহিল, ওহ তাই তো? তুই সোজা কথার মেয়ে না, ভালোভাবে বললাম বুঝলি না এবার? তাহলে আমার খারাপ দিকটা দেখ। আহিল নিজের পকেট থেকে ফোন বার করে একজনকে ভিডিও কল দিল আর আয়েশার দিকে ঘোরাতেই আয়েশা আঁতকে উঠল, কারণ ভিডিও কলে আয়েশার বাবা মাকে আটকে রাখা হয়েছে আর দাদার মাথায় বন্দুক ঠেকিয়ে রাখা হয়েছে। আয়েশা হাত বাড়িয়ে ফোনটা নিতে গেলেই আহিল ফোনটা কেটে দেয় আর বলে, আহিল, এবার বল, বিয়ে করবি নাকি আমি তোর পরিবারকে? আয়েশা, করব আমি তোকে বিয়ে, প্লিজ আমার পরিবারকে কিছু করিস না, প্লিজ, কাঁদতে কাঁদতে। আহিল, গুড গার্ল, বলেই আহিল চলে গেল আর পার্লারের মেয়েরা এসে আয়েশাকে সাজিয়ে দিল এবং কিছুক্ষণের মধ্যে বিয়ে সম্পন্ন হল। বাসর ঘরে আয়েশা চুপচাপ বসেছিল, অনেক রাত হয়ে যাওয়ায় আয়েশা ঘুমে ঢুলছিল, সেই সময় ধরাস করে দরজা খুলে ঢুলতে ঢুলতে টলমল পায় নেশায় চুর হয়ে থাকা আহিল ঢুকল রুমে আর দরজা বন্ধ করে দিল। আয়েশা, ওহ, বিয়ে করেছিস বলে কি এবার নিজের পুরুষত্ব দেখাবি? আহিল উত্তরে কিছু না বলে একটা দড়ি আনল আর আয়েশার সামনে এসে বলল, আহিল, অফকোর্স বেবি, কাম অন, লেটস এনজয়। আহিল কথা বলতেই আহিলের মুখ দিয়ে মদের গন্ধ বেরোল আর আয়েশা আহিলের থেকে দূরে সরে বলল, আয়েশা, একদম কাছে আসবি না আমার, ছি, তুই মদ খেয়েছিস? আহিল এক ঝটকায় আয়েশাকে কাছে টেনে নিল আর আয়েশাকে বিছানায় ফেলে হাত মুখ বেঁধে দিল আর নিজের কামনা পূরণ করতে লাগল। এখন আয়েশা এসব ভাবতে ভাবতে শাওয়ারের তলায় জ্ঞান হারালো। অন্যদিকে আহিল একের পর এক সিগারেট টেনে যাচ্ছে, মদের বোতলে মদ শেষ হয়ে গেছে, তাও জানো আহিলের নেশা হচ্ছে না, চোখ দুটো জ্বালা করছে। আহিল উঠে ঘরে আসতেই বিছানার দিকে তাকালো, দেখল সাদা চাদরে রক্তের ছোপ ছোপ দাগ। এটা দেখেই আহিল হাত মুঠো করে চোখ বন্ধ করে নিল। শুনতে পেল শাওয়ারের আওয়াজ। আহিল ভাবল অনেকক্ষণ ধরেই তো আয়েশা বাথরুমে, তাহলে কি? ভাবতে না ভাবতেই আহিল ছুটল ওয়াশরুমের দিকে, দরজা বন্ধ পেয়ে দরজা ভেঙে ঢুকে দেখল। আহিল উঠে ঘরে আসতেই বিছানার দিকে তাকালো, দেখল সাদা চাদরে রক্তের ছোপ ছোপ দাগ। এটা দেখেই আহিল হাত মুঠো করে চোখ বন্ধ করে নিল। শুনতে পেল শাওয়ারের আওয়াজ। আহিল ভাবল অনেকক্ষণ ধরেই তো আয়েশা বাথরুমে, তাহলে কি? ভাবতে না ভাবতেই আহিল ছুটল ওয়াশরুমের দিকে, দরজা বন্ধ পেয়ে দরজা ভেঙে ঢুকে দেখল আয়েশা ফ্লোরে সেন্সলেস হয়ে পড়ে আছে আর জলগুলো রক্ত বর্ণ ধারণ করেছে। সেই রক্তের উৎস হল আয়েশার পা। আয়েশার পা দিয়ে রক্ত বেরিয়ে তা জলের সাথে মিশে লাল বর্ণ ধারণ করেছে। আহিল আর কোনো কিছু না ভেবে শাওয়ার অফ করল আর ওয়াশরুমে থাকা বার্থ টাওয়ালটা নিয়ে আয়েশার কাছে এসে আয়েশার গায়ে পেঁচিয়ে দিল আর যেই ভিজে টাওয়ালটা ছিল সেটা সরিয়ে দিল আর কোলে তুলে নিল আয়েশাকে।
ওয়াশরুম থেকে আয়েশাকে কোলে নিয়ে বেরিয়ে আসলো আহিল। আয়েশাকে নিয়ে বেডে শুয়ে দিল আর আয়েশার ড্রেস চেঞ্জ করাতে হবে কথাটা ভেবে সার্ভেন্টকে ডাকতে গেলে আহিলের চোখ গেল আয়েশার গলার দিকে, হাতের দিকে। এসব দেখে আহিলের কিছুক্ষণ আগের ঘটনার কথা মনে পড়ে গেল আর হাতটা মুঠ করে ফার্স্ট স্ট্যান্ড বক্স নিয়ে এলো আর যত্ন সহকারে আয়েশাকে যেখানে কামড়েছে সেই জায়গায় ওষুধ লাগিয়ে দিতে লাগল। আস্তে করে আহিল নিচে বসল, দেখল পায়ের নিচটা বেশ ভালোই গভীর হয়ে কেটেছে, জল পোড়ায় রক্তটা একটু বন্ধ হয়েছে, তাই আহিল ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করার সময় আহিলের চোখ দিয়ে অনবরত জল পড়ছিল আর আহিল নাক টানছিল। পায়ে ওষুধ লাগানোর পর আহিল আয়েশার দিকে তাকিয়ে রইল আর এক হাতে একটা ইঞ্জেকশন নিয়ে সেটাতে ওষুধ নিয়ে আস্তে করে আয়েশার হাতে পুশ করে দিল। ইঞ্জেকশন পুশ করাই আয়েশা একটু কপাল কুঁচকালেও চোখ খুলল না। আহিল আয়েশার মুখের দিকে তাকিয়ে বলতে লাগল, আয়েশা, তোর পরিবার আমার দিদির সাথে যা করেছে আমি সব মেনে নিয়েছি, কিছু বলিনি, শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে, কারণ আমি তোকে ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু তুই কি করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? তোর পরিবার, তোর দাদা যেমন আমার দিদিকে ঠকিয়েছিল তেমনি তুইও আমাকে ঠকালি। আমি তো তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম ফার্স্ট অফ অল, তারপরেও কি করে আসলে? আমারই ভুল, আমার বোঝা উচিত ছিল। তোর গায়ে বিশ্বাসঘাতকের রক্ত বইছে, তুই একটা বিশ্বাসঘাতকের বোন। তোর দাদাকে নিজের দাদা মনে করতাম, ভালোবাসতাম, আর তোর দাদা কি করল? আমার দিদির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, শেষ করে দিয়েছে আমার দিদিটাকে। কিন্তু তারপরেও আমি তোকে ভালোবেসেছি, ভেবেছি তুই আমাকে ঠকাতে পারিস না, কিছুতেই না, কিন্তু তুই তো আমাকে ভুল প্রমাণ করে দিলই। এত জঘন্য অপরাধ করতে বাধ্য করলি আমায়। শাস্তি তোকে চার পেতে হবে, আশু শাস্তি তোকে পেতে হবে। আহিল চোখের জল মুছতে মুছতে চলে গেল উঠে আর অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সকালে আয়েশার চোখে সূর্যের আলো পোড়ায় মিটমিট করে তাকালো। আয়েশা কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করল জায়গাটা কোথায়। রাতের কথা মনে পড়তেই ধরফর করে উঠে বসল আর নিজের দিকে তাকিয়ে দেখল গায়ে বাথটাওয়াল জড়ানো আর তার ওপর চাদর টানা ছিল। আহিলের ব্যবহারের কথা মনে পড়ে গেল আয়েশার আর চোখে জল চলে এলো আর নিজের গলায় কামড়ের জায়গায় হাত দিতেই আয়েশা কিছুটা অবাক হল। আয়েশা, কি হলো? রাতেই তো আমার গলায় সারা শরীরে হাত ছুঁয়ে অসহ্য যন্ত্রণা করছিল, তাকে সকালে কি করে ঠিক হয়ে যেতে পারে? আমার তো এখন একটু যন্ত্রণা করছে না, বরং ঘুমটা ভালো হওয়ায় শরীরটা ভালো লাগছে। আয়েশা বিছানা থেকে নামতেই মনে পড়ল কালকে কাজ ফুটেছিল আয়েশার আর ও ওষুধও লাগায়নি, তাই আয়েশা এক চোখ একটু বেশি চেপে বন্ধ করল আর আরেক চোখ অল্প বন্ধ করে আস্তে করে পাটা মাটিতে রাখল আর টুপ করে চোখ দুটো খুলল আর কপাল কুঁচকিয়ে অনেকবার চোখগুলো পিটপিট করল আর মুখটা বিস্ময়বোধক করে উঠে দাঁড়াল। কোমরে হাত দিয়ে আয়েশা কিছুক্ষণ হাঁটল, তারপর হুট করেই লাফাতে লাগল আর বলতে লাগল, আয়েশা, আমার পায়ে ব্যথা সেরে গেছে, হু 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 হু, কি মজা, কি মজা, কি মজা, আমাকে কোনো ওষুধও খেতে হয়নি আর ব্যথা ফুস। হঠাৎ করেই আয়েশা থেমে গেল আর পায়ের দিকে তাকালো। ও তেরি, আমার পায়ে ব্যান্ডেজ কে করল? ওই বিলাতি হনুমান। কালকে যা করেছে, তারপর আবার ঢং করে ওষুধ লাগিয়েছে। বিলাতি হনুমান একটা। এই বলে আয়েশা পিছন ফিরতেই আয়েশার মুখটা শুকিয়ে আমসি হয়ে গেল, কারণ সামনে আহিল রাগী ফেস করে বতে হাত দিয়ে আয়েশার দিকে তাকিয়ে আছে। আয়েশা এই দেখে বিড়বিড় করতে লাগল, আয়েশা, এই রে, ব্যথা ফুস হওয়ার সাথে সাথে তো এবার আমার হাওয়াও ফুস হয়ে গেল, আর বেশিক্ষণ এখানে থাকলে এই বিলাতি হনুমান আমাকেও ফুস করে দেবে। ভাগ আয়েশা ভাগ, বলেই দিল ছুট আয়েশা ওয়াশরুমের দিকে। আয়েশা ওয়াশরুম যেতেই আহিল হাসতে শুরু করল, মাঝপথে মুখ চেপে ধরল আহিল যাতে আয়েশা শুনতে না পায়, কিন্তু আয়েশা ঠিকই টুকি মেরে দেখেছে আহিল হাসছে, তাই মুচকি হেসে আবার ফ্রেশ হতে ঢুকে পড়ল। আহিল হাসি থামিয়ে আস্তে করে বলল, আহিল, আহিল, বাচ্চামিটা এখনো গেল না মেয়েটার? হুট করেই আহিলের মুখটা আবারও মলিন হয়ে গেল, মনে মনে ভাবল, আহিল, তুই কি সত্যি আমায় ঠকিয়েছিস আশু? তোর স্বভাব দেখলে কেউ বলবে না যে তুই কাউকে ঠকাতে পারিস? আমার মন যে মানতে চাইছে না, কিন্তু যা দেখেছি তারপর আর
আয়েশা ওয়াশরুম থেকে বেরোতেই আহিল দেয়ালে চেপে ধরল আয়েশাকে আর দেয়ালে দুহাত ভর দিয়ে আয়েশার দিকে ঝুঁকে বলল, আহিল, জলদি রেডি হয়ে নিচে আয়, না হলে খুব খারাপ হবে, আর আমি যেভাবে বলবো তুই আজ থেকে ঠিক সেভাবেই চলবি, আমার হাতের পুতুলের মতো। প্রতি উত্তরে আয়েশা শুধু হ্যাবোধোক মাথা নাড়ল আর চুপচাপ রেডি হতে চলে গেল। নিচে আয়েশা সিঁড়ি দিয়ে নিচে নামতেই আয়েশার মুখে হাসি ফুটে উঠল। আয়েশা দৌড়িয়ে নিচে নেমে আসতেই আহিল পকেটে দুহাত দিয়ে মাথা কাট করে বাঁকা হাসল আর আয়েশার হাসি মুখ নিমিষেই মিলিয়ে গেল। আয়েশা, মা আমার, চলে আয়, আমি জানি আহিল তোকে জোর করে বিয়ে করেছে, তুই ভালো নেই আহিলের সাথে। আয়েশার বাবা, আশু, কাম হিয়ার, বাড়ি যাবি তুই আজ আমাদের সাথে, এই আহিল তোকে আটকাতে পারবে না, ভয় পাস না তুই, আমরা জানি তোকে জোর করে বিয়ে করেছে এই জানোয়ারটা। আহিলের দিকে উদ্দেশ্য করে, কি হলো, চুপ করে আছিস কেন, বল কিছু। আয়েশার দাদা, কি হলো মা, তুই যাবি না আমাদের সাথে। আয়েশার বাবা, আয়েশা হাসি দিল এক গাল ভরা, যা দেখে আহিল একটু কপাল কুঁচকাল। আয়েশা বলল, আয়েশা, আমি তোমাদের সাথে। আয়েশা হাসি দিল এক গাল ভরা, যা দেখে আহিল একটু কপাল কুঁচকাল। আয়েশা বলল, আয়েশা, আমি তোমাদের সাথে। একটু থেমে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে, আমি তোমাদের সাথে যাব না বাবা। আয়েশার দাদা, কি? আমি জানি তুই এই জানোয়ারটার ভয় এমন বলছিস, ও তোকে ভয় দেখিয়ে রেখেছে তাই না? আহিলকে উদ্দেশ্য করে আয়েশা, না দা ভাই, ও কিছু বলেনি আমাকে। আহিলের দিকে তাকিয়ে, আমি আহিলের সাথে এই বাড়িতেই থাকব। আয়েশার দাদা, কি কি বলছিস তুই এসব? আহিল, আরে শালা বাবু, তুমি তো শুনলেই আয়েশা কি বলল, তাহলে আবার ওকে দিয়ে এক কথা বলিয়ে কষ্ট দিচ্ছ কেন? আমি চাই না আমার বউকে কেউ কষ্ট দিক। শিট ক্লিয়ার? আয়েশার দাদা সঙ্গে সঙ্গে আহিলের কলার চেপে ধরল আর আহিল আয়েশার দাদার হাতের দিকে তাকাল। আয়েশার দাদা, হাউ ডেয়ার ইউ? তোর সাহস কি করে হলো আমার বোনকে বউ বলার? কেউ নাও তোর, বুঝলি, এই বিয়ে আমরা মানি না। আহিল আয়েশার দাদার হাতটা কলর থেকে ছাড়িয়ে নিল আর বলল, আহিল, আরে শালা বাবু, তোমরা মানলে কি মানলে না তাতে আমার কোনো যায় আসে না, আমি আর আশু মানলেই হবে কি, তাই তো বেবি? আয়েশাকে চোখ মেরে, মিয়া বিবি রাজি তো ক্যা কারেগা কাজী। আর শ্বশুরজি আয়েশার বাবাকে উদ্দেশ্য করে, শুনলেনি তো আপনার মেয়ে কি বলল, এখন আপনারা আসতে পারেন, অপস ব্রেকফাস্টটা করে যান, আমি আবার কাউকে খালি হাতে ফিরিয়ে দিই না। আয়েশা, আহিল, জাস্ট শাট আপ। বাবা তুমি চলে যাও ভাইয়াকে নিয়ে, আমার বিয়ে যখন একবার হয়ে গেছে তখন আর আমি এ বাড়ি থেকে বেরাবো না। মা বলতো মেয়েদের শ্বশুর বাড়িতে প্রবেশ করতে হয় দুপায় আর বেরোতে হয় চার পায়ে এক কাপড়ে, আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে না, তুমি প্লিজ চলে যাও, বাবাকে উদ্দেশ্য করে বলল। আয়েশার দাদা কিছু একটা বলতে নিলেই আয়েশার বাবা চোখ দিয়ে কিছু একটা ইশারা করে আর আয়েশার দাদা আয়েশার মাথায় হাত বুলিয়ে আহিলের দিকে একবার তাকিয়ে বেরিয়ে যায়। আয়েশা তখন ও মাথা নিচু করে কাঁদছে। আয়েশার বাবা আয়েশার মাথায় হাত দিল আর বলল, আয়েশার বাবা, আমি তোমার খুশি দেখতে চাই মা, আর কিছু না, তুমি যাতে ভালো থাকবে খুশি থাকবে তাতেই আমরা খুশি, আসলাম। আয়েশার বাবা বেরিয়ে গেলেন। আয়েশার বাবা বেরিয়ে যেতেই আয়েশা আহিলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল, কিন্তু আহিল তখন কিছু একটা ভাবছিল। আসলে আয়েশার বাবার করা ইশারা আর কাওর চোখে পড়ুক না পড়ুক আহিলের চোখে পড়েছে, আহিল সেটা নিয়েই ভাবছিল। তখনই আয়েশা আহিলের সামনে এসে দাঁড়াল আর বলল, আয়েশা, এবার খুশি হয়েছিস তো তুই? আয়েশার কথায় আহিলের ধ্যান ভাঙলে আহিল আয়েশার দিকে একটু ঝুঁকে বলল, আহিল, খুশি হইনি, একটু থেমে, খুব খুশি হয়েছি। পিছনে সরে এসে পকেটে হাত দিয়ে শয়তানি হাসি দিল। আয়েশা আর কিছু বলল না, পিছন ফিরতেই দেখল আহিলের মা দাঁড়িয়ে আছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে আয়েশা দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে চলে গেল। এই দেখে আহিলের মা আহিলের কাছে এগিয়ে এসে বলল,
আহিলের মা, আহিল, কি এমন বলেছিস তুই আয়েশা মাকে যে ও এমনভাবে কথা বলল বেয়ানদের সাথে, আর তুই ও বাকি এভাবে কেউ কথা বলে? দেখ তো মেয়েটা কিভাবে চলে গেল, কি বলেছিস বলবি তো? আহিল কিছুটা এগিয়ে এসে সোফায় মাথা নিচু করে বসল। কিছুক্ষণ আগে আহিলের ঘরে আয়েশা রেডি হয়ে এসে দেখল আহিল পিছন ফিরে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। আয়েশা আহিলের দিকে তাকিয়ে রয়েছে আর ভাবছে, আহিল তুই ছোটবেলায় যেমনটা ছিলিস এখন ও তেমন আছিস? ওহ না না, শুধু স্টাইলগুলোই এক আছে, মানুষ হিসাবে তুই অনেক বদলে গেছিস আহিল। আমি আর দেখতে পাই না তোর মধ্যে সেই আগের আহিলকে, যে আমার জন্য সব করতে পারত, সব সময় আমার সাথে হাসি মুখে কথা বলতো, আর এখন আমাকে দেখলেই তোর মেজাজ খারাপ হয়ে যায় কেন আহিল, কেন কেন করছিস তুই আমার সাথে এমন? আয়েশা একটা দীর্ঘশ্বাস ফেলে আহিলকে ডাকল। আয়েশা, বল কি বলবি? আহিল আয়েশার দিকে ঘুরল আর আয়েশার কাছে এসে আয়েশাকে আপাদমস্তক দেখল আর বলল, আহিল, আজকে তোর বাবা আর দাদা আসবে মেবি। আয়েশা, মানে তুই কি করে জানলি? আহিল, হা, তাদের একমাত্র মেয়েকে আমি তুলে নিয়ে এসে বিয়ে করেছি, তাও আবার তাদের অজান্তে, আর তারা আসবে না? এটা কি কখনো সম্ভব? আমার মনে হয় না। তাই ওরা আসলে তোকে যদি বাড়িতে ফেরত যাওয়ার কথা বলে তাহলে তুই বলবি তু? আয়েশা, যাব না। আহিল, একদম ঠিক, দ্যাটস গুড, এই তো আস্তে আস্তে তুই নিজেই সব বুঝে যাচ্ছিস কি করতে হবে আর কি না, এমনটাই চাই। এই বলে আহিল চলে যেতে নিল, কিন্তু মাঝপথে দাঁড়ালো আর বলল, বি কেয়ারফুল, যদি কোনো চালাকির চেষ্টা করিস তাহলে কিন্তু। আয়েশা, না, আমি তোর কথা মতোই চলব। আহিল, গুড গার্ল। আহিল যেতে নিলেই আয়েশা ডাকল আহিলকে আবার। আয়েশা, আহিল, আহিল, কিছু বলবি? আয়েশা, তুই আজকে সকাল থেকে এমন হাইনেক গলার ফুল হাতা টি শার্ট পরে ঘুরছিস কেন? আজ তো শীতও নেই তেমন, আর সবচেয়ে বড় কথা হলো তুই তো একদম ভালোবাসিস না এই রকম ড্রেস তাহলে। আহিল একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, আয়েশার এমন প্রশ্নতে কি উত্তর দেবে বুঝতে পারছে না আহিল। ভাবতেই পারেনি আয়েশা এই সামান্য জিনিসটা এতটা তাড়াতাড়ি ধরে ফেলবে। আহিল পরিস্থিতির সামাল দেওয়ার জন্য বলল, আহিল, আমার পছন্দ কি চেঞ্জ হতে পারে না? আয়েশা, তাহলে তোর মনুষ্যত্বর সাথে সাথে তোর ভালো লাগা মন্দ লাগা ও বদলে গেছে। সরি, আমি বুঝতে পারিনি, পারলে ক্ষমা করে দিস। আয়েশা মুখ ফিরিয়ে নিল আর চোখের জলটা মুছে নিল। আহিল আয়েশার ঘর থেকে বেরিয়ে এসে মনে মনে ভাবল, আহিল, সত্যি যদি তুই জানতে পারতিস আমার মনের অবস্থাটা, এই আহিলকে চেঞ্জ হতে তুই বাধ্য করেছিস আয়ু তুই। এখন আয়েশা নিজের ঘরে এসে কাঁদছে, হাউমাউ করে, পারছে না নিজেকে সামলাতে। আয়েশার ইচ্ছে করছিল ছুটে বাবার আর দাদার সাথে নিজের বাড়ি চলে যেতে, কিন্তু এটা করলে যদি আহিল সত্যি কোনো ক্ষতি করে দেয় আয়েশার পরিবারের, সেই ভয় গ্রাস করে নিয়েছে আয়েশাকে আজকে এই বাড়িতে থাকার সাথে সাথে। আয়েশা নিজেই নিজেকে কথা দিয়েছে আহিলের এমন ব্যবহারের কারণ খুঁজে বার করবেই। আয়েশা যখন কাঁদছিল তখন আয়েশাকে পিছন থেকে একজন ডাকল, বৌমনি। আয়েশা ঘুরে তাকাতেই দেখল চুড়িদার পরা একটি মেয়ে আয়েশার দিকে তাকিয়ে আছে। আয়েশা ছুটে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরল আর হাউমাউ করে কেঁদে উঠল আর বলল, আয়েশা, আরোহী, কোথায় ছিলে তুমি? আরোহী, কেঁদো না বৌমনি। আয়েশাকে সোজা করে দাঁড় করিয়ে চোখের জল মুছিয়ে। আয়েশা, একটা রাতের মধ্যে আমার জীবনটা পাল্টে গেল আরু। আচ্ছা, তুমি তো তোমার ভাইকে চেনো, প্লিজ বলো আমায় কেন করছে ও আমার সাথে এমন? কি করেছি আমি? জোর করে বিয়ে করেছে ঠিক আছে মেনে নিলাম, কিন্তু এরম রুড বিহেভ কেন করছে? ঠিকমতো কথাই বলছে না। তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি, আমি ওর জন্য সব ছাড়তে পারি, কিন্তু ও তো আমার সাথে ঠিক করে কথাই বলছে না। ও আমাকে বিয়ে করেছে এটা নিয়ে প্রথমে রাগ করলেও এখন ভালো লাগে, কারণ আমার জীবনে ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ কেউ নেই। ওকে তো আমি নিজের পাশেই চেয়েছি সব সময়, কিন্তু ও
হিচকি উঠে যাওয়ায় আর বলতে পারছে না। আরোহী, বৌমনি বৌমনি শান্ত হও, এত হাইপার হয়েও না, তুমি শরীর খারাপ করবে। জড়িয়ে নিল আয়েশাকে আর মাথায় হাত বুলাতে লাগল। আয়েশা ও চুপ করে গেল। কিছুক্ষণ পর আয়েশা উঠে বলল, আয়েশা, আজকে যদি আনিকাদি থাকতো কত ভালো হতো, তাই না? আরোহী, আনিকার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। হমম। আয়েশা, কেন যে আনিকাদি আমাদের ছেড়ে চলে গেল? আয়েশা আবার চোখের জল ফেলতে লাগল। জানো আরু, আমি সারাদিন কত গল্প করতাম আনিকাদির সাথে, সারাক্ষণ জ্বালাতাম বৌদিভাই করে, কিন্তু হঠাৎ করেই যে কিভাবে। আরোহী, তুমি কিছু জানো না। আয়েশা, কি জানবো আরু? আরু। আহিল পিছন থেকে ধমকিয়ে ডাকল আরোহীকে। আরোহী, হ্যাঁ ভাইয়া বল। আহিল, কলেজ যাবি না তুই? যা গিয়ে রেডি হয়ে নিচে আয়, আমি তোকে ড্রপ করে দেব। গো। ধমক দিয়ে। আরোহী, আচ্ছা ভাইয়া। আরোহী চলে যেতেই আয়েশা আহিলকে বলল, আয়েশা, এমন বিহেভ কেন করলি তুই আরুর সাথে? কথাই তো বলছিল। আহিল, ও শাট আপ। আমি এখন তোর কাছ থেকে শিখব নাকি কি করে নিজের বোনের সাথে বিহেভ করতে হয়? নো ওয়ে, আর একটা ফ্রডের মেয়ের থেকে দূরে থাকাই ভালো। আয়েশা শেষ কথাটা শুনে আহিলের কলার চেপে ধরে বলল, আয়েশা, এতই যখন ঘৃণা করিস তাহলে আটকে কেন রেখেছি সেভাবে? বাঁচতে অন্তত দে শান্তিতে, মুক্তি দে আমায়। আহিল, মুক্তি? হা হা হা, ভুলে যা মুক্তির কথা। আয়েশার হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে, কোনো দিন পাবি না তুই মুক্তি। শাস্তি পেতে হবে তোকে, তোর পরিবারের করা এক একটা ভুলের শাস্তি তোকে পেতে হবে। ইউ হ্যাভ টু পে ফর অল অফ দিস। বেরিয়ে গেল আহিল। আর আয়েশা মনে মনে ভাবতে লাগল, কেন করছে আহিল এমন? কি কারণ আছে এর পিছনে? কারণ ছাড়া কোনো কিছু করার মতো ছেলে আহিল নয়। আহিলের সাথে থেকেই আহিলকে বুঝতে হবে আয়েশাকে। এইসব ভাবতে ভাবতেই আয়েশার ভাবনায় ছেদ পড়ল। আহিলের মা, আয়েশা মা। আয়েশা, আন্টি। সরি আন্টি, আসলে তখন। আহিলের মা, থাক। আর আদিক্ষেতা করতে হবে না, সারাদিন কি ঘরেই বসে থাকবি নাকি? অনেকটা গম্ভীরভাবে বলল। আয়েশা, না আন্টি, আসলে আমি নিচে যাচ্ছি, বলুন কি কাজ করতে হবে? আহিলের মা, আর একটা কথা বললে ঠাস করে থাপ্পড় লাগাবো। রেগে, আরে বিয়ে হয়ে গেছে তোর আহিলের সাথে, এখন ও তুই আমায় আন্টি বলবি, আপনি করে বলবি? না, একদম চলবে না এসব। আমাকে মা বলতে হবে আর তুমি বলতে হবে আমি কিছু জানি না। আয়েশার দিকে পিছন ফিরে। আয়েশা, ওকে মা। এবার থেকে নো আন্টি অ্যান্ড নো আপনি অনলি মাইন্ড তুমি। ওকে। আহিলের মাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আহিলের মা, আচ্ছা হয়েছে, চল এবার আহিল অফিস যাবে, ওকে ব্রেকফাস্ট আর লাঞ্চটা প্যাক করে দিতে হবে তো। আয়েশা, হম মা, চলো। এই বলে ওরা দুজন নিচে চলে গেল। নিচে নামতেই দেখল আহিল বসে আছে সোফায়, আর আহিলের গা ঘেঁষে বসে আছে একটি মেয়ে, যার পরনে একটা লেডিস শার্ট, যার উপরের বোতাম দুটো খুলে রাখা, আর একটা ব্ল্যাক শর্ট স্কার্ট। দেখেই বোঝা যাচ্ছে গায়ে পড়া স্বভাবের। আয়েশার ভীষণ রাগ হলো এটা দেখে। আহিল ও কফি মাগে চুমুক দিতে দিতে আর চোখে আয়েশার দিকে তাকালো, আর আয়েশা ভেঙচি কেটে রান্নাঘরের দিকে চলে গেল। আহিল এসব দেখে শুধু মুচকি হাসল। এদিকে আয়েশার আগে গজগজ করছে। রান্নাঘরে গিয়ে আয়েশার ইচ্ছে করছে হাতের সামনে থাকা বেলনি দিয়ে ওই মেয়েটার মাথা ফাটিয়ে দিতে, কিন্তু পারছে না। আহিলের মা এসে বলল আয়েশাকে আহিলের জন্য কফি নিয়ে যেতে। আহিলের মা, আয়েশা মা, তুই তো জানিস আহিল কফি খেতে কত ভালোবাসে, আর তার মধ্যে আজকে ও বাড়ি থাকবে, অফিসে যাবে না। যা না মা, একটু কফিটা দিয়ে আয়। আয়েশা, আচ্ছা মা। আয়েশা কফি নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় আয়েশা কোনো কিছুর সাথে পা বেজে গেল, আর হাতের কফিটা আহিলের গায়ে পড়তেই আহিল আহ শব্দ করে উঠে দাঁড়ালো আর হাত মুষ্টি বদ্ধ করে নিল।
আহিলের উঠে দাঁড়ানোতে আয়েশা দেখল পুরো গরম কফিটা আহিলের গায়ে পড়ে গেছে। সেই দেখে আয়েশা আহিলের কাছে এগোতেই আহিলের সাথে থাকা মেয়েটি আয়েশাকে টেনে দূরে সরিয়ে দেয় আর আয়েশাকে আরোহী ধরে নেয়। মেয়েটি আহিলের কাছে গিয়ে আহিলকে দেখতে লাগে আর বলতে লাগে, মেয়েটি, আহিল তুই ঠিক আছিস? কেমন মেইড রেখেছিস তুই যে ঠিক করে কফিটা পর্যন্ত সার্ভ করতে পারে না? আয়েশা আহিলের দিকে করুণ চোখে তাকালো। মেয়েটির কথাটা বলার সাথে সাথে আহিল চোখ খুলল। এতক্ষণ চোখ বুজেছিল যন্ত্রণায়। চোখ খুলতেই মেয়েটি ভয় পেয়ে গেল, সঙ্গে বাকি সবাই, কারণ আহিলের চোখ লাল হয়ে গেছে। আহিল দাঁতে দাঁত চেপে বলল, আহিল, হাউ ডেয়ার ইউ টু কল হার মেইড? ইউ ডোন্ট নো হু ইজ সি? রিয়া, প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিট, ওকে? রিয়া, বাট আহিল। আহিল, জাস্ট শাট আপ। নো মোর ওয়ার্ডস। আন্ড ইউ, আয়েশাকে উদ্দেশ্য করে, যেই কাজটা পারো না সেটা করো কেন? কেউ কি বলেছে করতে? অকাজ করে লোকের কষ্ট বাড়িও না অ্যাটলিস্ট। ব্লাডি হেল, বলেই আহিল চলে গেল। রিয়া, আন্টি ওকে? যেই হোক না কেন হোয়াট এভার, আমি জানো ওকে আহিলের কাছে না দেখি। যত সব গাইয়া আপনাদের বাড়িতে অ্যাটলিস্টের মতো একটা মিডল ক্লাস মেয়ে ডিসার্ভ করে না, বলে রিয়াও চলে গেল। আয়েশা চুপচাপ দাঁড়িয়ে চোখের জল ফেলছে, কিছু বলছে না। এই দেখে আরোহী বলল, আরোহী, বৌমনি, ভাইয়া বিদেশে থাকাকালীন তোমায় বলতাম না ভাইয়ার একটা ফ্রেন্ড আছে আমেরিকায়? এই সেই ফ্রেন্ড রিয়া। একসাথে পড়াশোনা করেছে ভাইয়া আর রিয়া, আর দেশেও ফিরেছে একসঙ্গে। এখন ভাইয়ার কোম্পানিতে পিএ। সব সময় ভাইয়ার কাছাকাছি থাকার চেষ্টা করেছে আর এখন তাই করছে। যে করেই হোক তোমাকে এই ডাইনির হাত থেকে ভাইয়াকে বাঁচাতে হবে। তুমি এখন যেও না ভাইয়ার কাছে। ভাইয়ার রাগ সম্পর্কে তো তুমি জানো, ওই ডাইনি গেছে দেখি আমি ও যাই। আয়েশা দৌড়ে নিজের রুমে চলে গেল। সেই সময় আহিলের মা আসছিল ড্রয়িং রুমে। উনি এসে দেখলেন আয়েশা চলে গেল আর কেউ নেই ড্রয়িং রুমে, শুধু মেঝেতে কফির গ্লাস আর কফি পড়ে আছে। এই দেখে উনিও আয়েশার ঘরের দিকে চলে গেলেন। এদিকে আরোহী দূর থেকে দেখল আহিলের দরজা বন্ধ, তাই আরোহী ও আয়েশার রুমের দিকে চলে গেল। এদিকে বেচারি রিয়া আহিলের দরজার সামনে দাঁড়িয়ে আছে আর ভাবছে কি করে আহিলের কাছে যাওয়া যায়। আয়েশা নিজের রুমে এসে দরজা দিতে নিলেই আহিলের মা চলে আসে আর আয়েশা দরজা দিতে গিয়েও দিতে পারে না। আয়েশা পিছন ফিরে নিজের চোখের জল লুকাতে ব্যস্ত হয়ে পড়ে। সেই সময় আহিলের মা আয়েশাকে নিয়ে সোফায় বসায় আর বলে, আহিলের মা, জানিস মা, যখন আমার আনিকা, আহিলের বড় দিদি, তোদের বাড়ির বউ হয়ে গিয়েছিল, মানে তোর দাদা অঙ্কুরের বউ হয়ে গিয়েছিল, তখন ভয় হচ্ছিল, না জানি আমার মেয়েটা নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে কি না। তারপর যখন ও বাড়িতে তোকে দেখলাম তখন মনে হলো যে বাড়িতে তোর মতো একটা ননদ আছে, সেখানে আমার মেয়ের কোনো কষ্ট হবে না। ঠিক করেছিলাম তোকে নিজের বাড়ির বউ করে আনবো, আর দেখ সেটাই সত্যি হলো। কিন্তু আমি ভাবিনি তুই এত কষ্ট পাবি এখানে থেকে। আমি জানি না আজ কি হয়েছে ড্রয়িং রুমে, কিন্তু যতটুকু বুঝেছি আহিল তোকে কিছু একটা বলেছে, কিংবা ওই রিয়া। তুই তো জানিস আহিলের রাগ সম্পর্কে রেগে গেলে কি করে কি বলে কিচ্ছু ঠিক থাকে না, তাই ওর কথায় মন খারাপ করিস না মা। বিশ্বাস কর আমার আহিল তোকে উন্মাদের মতো ভালোবাসে। পিছন থেকে আরোহী বকে উঠল, আরোহী, তার প্রমাণ আজ বৌদি পাবে, আমি দেব সেটা। আহিলের মা, আরু, এমনটা করিস না, তুই তোর ভাইয়ার রাগ তুই জানিস না। আরোহী, যা হবার হবে মা, আমি এভাবে দুজনকে কষ্টের মধ্যে দেখতে পারবো না। এই বলে আয়েশার হাত ধরল আর উঠে দাঁড় করালো, চলো বৌদি আমার সাথে। এদিকে আয়েশা তো কিছুই বুঝতে পারছে না আরোহী কি বলতে চাইছে। নীরবভাবে আরোহীর সাথে যেতে লাগলো আয়েশা। আরোহী আর আয়েশা আহিলের রুমে ঢুকতেই দেখল আহিল দাঁড়িয়ে আছে পিছন ফিরে রুমের ব্যালকনিতে যাওয়ার দরজার সামনে, আর থাই গ্লাস ভেদ করে সূর্যের আলো এসে ঘরটাকে ঝলমল করে তুলেছে। আহিলের পিছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রিয়া। রিয়া, আম সরি আহিল, আসলে আমি চিনতে পারিনি ওটা আয়েশা। বাট আহিল, ও যদি আয়েশা হয় তাহলে আমি বলবো সি ডোন্ট ডিসার্ভ ইউ, সি ডোন্ট ডিসার্ভ ইউর ফ্যামিলি। এটা কেমন মেয়ে যে তোকে ঠিক করে একটা কফি দিতে পারে না?
এই মেয়ে তো তোর ঠিক করে কেয়ার পর্যন্ত করতে পারবে না, তুই কি করে এমন একটা মিডল ক্লাস মেয়ে। কথাটা শুনতেই আয়েশা চলে যেতে চাইল, কিন্তু আরোহী আটকে দিল আর ইশারায় পুরোটা শুনতে বলল। আহিল, জাস্ট শাট ইউর মাউথ ড্যাম ইট। তোকে আমি নিচেও বললাম, এখন ও বলছি আয়েশার নামে কোনো কথা তুই বলবি না, কেন জানিস? কারণ তুই ওর নখের যজ্ঞ নস। বিদেশে থেকে বিদেশিদের মতো ব্যবহার করলে শুধু স্মার্ট হওয়া যায়, একজন বাঙালি নারী হওয়া যায় না। আমার আয়েশা সম্পূর্ণা, ও যেমন বাঙালি মেয়েদের মতো শাড়ি পরতে জানে, বাঙালি আদব কায়দা জানে, কি করে বড়দের সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, কি করে বাচ্চাদের স্নেহ করতে হয়, শাসন করতে হয়, এসব জানে। ঠিক তেমনি তোদের মতো বিদেশি ড্রেস পরতে জানে, বিদেশিদের আদব কায়দা জানে, কিন্তু তোর মতো রাতবিরেতে পার্টি করতে যায় না। মোট কথা আমার আয়েশা নারী জাতিকে সম্মান দিতে জানে, তোর মতো আর বললাম না। সো প্লিজ আয়েশার নামটা জানো আমি তোর মুখে না শুনি। বৌদি বলবি এবার থেকে ওকে? তোর কথা শেষ হয়ে গেলে আসতে পারিস, প্লিজ লিভ মি আলোন। রিয়া এসব শুনে গজগজ করতে করতে বেরিয়ে গেল। রিয়া বেরিয়ে আসতেই আরোহী আয়েশাকে বলল, একটা সত্যির মুখোমুখি হলে তো যে আমার ভাইয়া তোমাকে ভালোবাসে, এবার প্রমাণ পাবে, বলেই গড়গড় করে রিয়াকে একটা ধাক্কা দিয়ে রুমে ঢুকে গেল। রিয়া বেরিয়ে এসে আয়েশাকে বলল, রিয়া, কি মনে করো তুমি নিজেকে? আহিলের থেকে দূরে থেকেও আহিলকে নিজের মুঠোয় করে রেখেছিলে, আর এখন ও চুপচাপ আহিলের জীবন থেকে সরে যাও, কারণ তোমার মতো মেয়ে আহিলের যোগ্য না। আহিলের জন্য যদি কেউ পারফেক্ট হয়ে থাকে তাহলে সেটা আমি, অনলি মি। সো সরে যাও আহিলের জীবন থেকে, ইটস গুড ফর ইউ। রিয়া গজগজ করতে করতে চলে গেল। আয়েশা চলে যাচ্ছিল, কিন্তু তখনই আরোহী আর আহিলের কথা শুনতে পেল আর দাঁড়িয়ে গেল, কারণ আরোহী কিছু একটা প্রমাণ দেবে বলেছিল। আহিল, আরু প্লিজ, আমায় একা ছেড়ে দে, লাগবে না আমার কোনো ওষুধ, ঠিক আছি আমি, যা তুই এখান থেকে। আরোহী, ভাইয়া প্লিজ জেদ করিস না, আর কেউ না জানুক, আমি জানি সত্যিটা কি, আর তাই জন্য আমি তোর চিন্তা করছি। আহিল, ওরে আমার বনি রে, তুই যা, তোর ভাইয়া ঠিক আছে একদম, বুঝলি? তোর ভাইয়া সইতে জানে, আর যে এই যন্ত্রণাটা দিয়েছে তার কথা মনে করলেই আমার সব যন্ত্রণা দূর হয়ে যায়। ওর দেওয়া যন্ত্রণা ও আমার কাছে তোফা, যা তুই গিয়ে পড়তে বসো। আরোহী, ভাইয়া, এত ভালোবাসো বৌদিকে, শরীরে এতটা ব্যথা থাকার পরেও গরম কফিটা বৌদি তোমার গায়ে ফেলে দিল, আর এখন বলছো ওর দেওয়া যন্ত্রণা তোমার কাছে তোফা। কালকে রাতে তুমি যেভাবে নিজের গায়ে বেল্টের আঘাত করেছ, তারপরেও তুমি বলেছ তুমি ঠিক আছো, আর এখন সেই শরীরের ওপর গরম কফি পড়ে গেল, তাও বলছো তুমি ঠিক আছো? তুমি মানুষ ভাইয়া? আহিল, উফফ, বড্ড বেশি কথা বলিস জানিস তো। আরও আমি ভুল করেছি, তাই নিজের ভুলের শাস্তি নিজেই নিজেকে দিয়েছি, দ্যাটস ইট। আর এই সামান্য বেল্টের আঘাত তোর বডি বিল্ডার ভাইয়ার কিচ্ছু করতে পারবে না, বুঝলি পাগলি মেয়ে? আরুর গালটা টেনে, আরোহী, যা খুশি করো, আমি জানি না কিছু। আরোহী এই বলেই বেরিয়ে গেল। আয়েশা স্তব্ধ হয়ে গেছে, কি করবে না কিছুই বুঝতে পারছে না। এর মধ্যেই আরোহী এসে আয়েশার হাত ধরে স্টোররুমে নিয়ে গেল আর আয়েশাকে দাঁড় করিয়ে কিছু একটা আনতে গেল। আয়েশা মনে মনে ভাবছে, আহিল কি চায়? আয়েশাকে কাছে ও টেনে নিচ্ছে না, সব সময় দূরে সরিয়ে দিচ্ছে, বাজে ব্যবহার করছে, যাতে আয়েশার মনে হচ্ছে আহিল আয়েশাকে এখন আর ভালোবাসে না, আবার আয়েশাকে কষ্ট দিয়েছে বলে আহিল নিজেকে কষ্ট দিচ্ছে। ভালো না বাসলে এটা তো আহিল করত না, আর জোর করে নিজের কাছে বিয়ে করে আটকেও রাখত না। আয়েশার মাথা খারাপ হয়ে যাচ্ছে এসব ভাবতে ভাবতে। ভাবনায় ছেদ পড়ল আরোহীর ডাকে। আয়েশা আরোহীর দিকে তাকাতেই চমকে উঠল। আয়েশার মাথা খারাপ হয়ে যাচ্ছে এসব ভাবতে ভাবতে। ভাবনায় ছেদ পড়ল আরোহীর ডাকে। আয়েশা আরোহীর দিকে তাকাতেই চমকে উঠল, কারণ আরোহীর হাতে একটা বেল্ট, যার মধ্যে রক্তের দাগ ছোপ ছোপ আকার ধারণ করেছে। আয়েশা এগিয়ে এসে আরোহীর হাতে থাকা বেল্টটা ছুঁতেই আয়েশার হাতে রক্ত লেগে গেল। আয়েশা নিজের হাত ঘুরিয়ে দেখতেই দেখতে পেল হাতে রক্ত লেগে আছে। আয়েশা করুণ ছল ছল চোখে তাকালো আরোহীর দিকে, আর আরোহী বলল, আরোহী, এই সেই বেল্ট যা দিয়ে কালকে রাতে ভাইয়া নিজেকে আঘাত করেছে।
আমি জল খেতে উঠেছিলাম তখন ভাইয়ার ঘর থেকে কিছুর শব্দ শুনতে পাই, এসে দেখি দরজা হালকা ভেজানো, তাই ঘরে ঢুকি আর ঘরে ঢুকতেই দেখি ভাইয়া মেঝেতে রক্তাক্ত ভাবে শুয়ে রয়েছে আর গোঙাচ্ছে। আমি দৌড়ে ভাইয়ার কাছে যাই আর শুনতে পাই ভাইয়া কিছু একটা বলছে। কানটা ভাইয়ার মুখের কাছাকাছি নিতেই শুনতে পাই ভাইয়া তোমার নিচ্ছে, বলছে আমি আমার আয়ুকে আজকে আঘাত করেছি, ওর অনিচ্ছাকৃত কাজ করেছি, শাস্তি পাওয়া উচিত আমার, শাস্তি পাওয়া উচিত, এই একটাই কথা ভাইয়া বারবার বলে যাচ্ছিল যে শাস্তি পাওয়া উচিত। আমি আর দেরি না করে ভাইয়াকে তুলে বিছানায় বসাই আর একটা কাপড় দিয়ে ভাইয়ার রক্তগুলো পরিষ্কার করে দিই, কিন্তু ওষুধ লাগাতে নিলেই ভাইয়া আমায় আটকে দেয়। আমি ভাইয়াকে জিজ্ঞেস করি তুমি কোথায় আর ভাইয়ার এমন অবস্থায় কাছে আসনি কেন? ভাইয়া আমায় বলে যে তোমার পায়ে কাচ ফোটায় ভাইয়া তোমায় একটা ব্যথার আর ঘুমের ওষুধ ইনজেক্ট করেছে, তারপর আমায় জোর করে রুমে পাঠিয়ে দেয়, আর আজকে সেই ব্যথা জায়গায় গরম কফি পড়েছে। ভাইয়ার শরীরটা ক্ষত বিক্ষত হয়েছিল যখন আমি পরিষ্কার করছিলাম, চাইলে কাপড়টা দেখতে পারো যদি এখনও তোমার সন্দেহ থাকে ভাইয়ার ভালোবাসা নিয়ে। আরোহী পিছনে ফিরে কথাগুলো বলছিল, সামনে ফিরতেই আয়েশা আর অপেক্ষা না করে ছুটে বেরিয়ে গেল। আরোহী কিছু বলতে গিয়েও বলল না, নিজের মনে ভাবতে লাগল, আরোহী, জানি না তোমার আর ভাইয়ার মধ্যে কি এমন হয়েছে যার জন্য তোমার মনে হচ্ছে ভাইয়া তোমায় ভালোবাসে না। তুমি তো মনে হয় জানোই না ভাইয়া তোমাকে কবে থেকে ভালোবাসে। আয়েশা দৌড়ে আহিলের ঘরে চলে এলো। আহিল পিছন ফিরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, তাই বুঝতে পারেনি কে এসেছে। আহিল ভেবেছে আরোহী হয়তো আবার ওষুধ লাগানোর জন্য এসেছে, তাই আহিল পিছন ফিরে সিগারেটে টান দিতে দিতে বলল, আহিল, আরু তুই বললে শুনবি না? না, আমি তো বললাম আমি ঠিক আছি, লাগবে না আমার ওষুধ, তুই যা পড়তে বসো। আয়েশা শুধু আহিলের পিঠের দিকে তাকিয়ে আছে। আহিলের পিঠে বেল্টের আঘাতের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে, লাল লাল লম্বা লম্বা হয়ে দগদগিয়ে উঠেছে দাগগুলো, তার মধ্যে আহিলের কাঁধের দিকটা লাল চাক চাক হয়ে রয়েছে। এটা কফিটা পড়ার জন্য হয়েছে, যেহেতু কফিটা পিঠে পড়েনি বুকে পড়েছে, তাই রক্ষা না হলে যে কি হতো ভেবেই আতকে উঠছে আয়েশা। ভয়ানক লাগছে দেখতে, যে কেউ এটা দেখে শিউরে উঠবে। আয়েশা আহিলের কথাগুলো ভেবে ডুকরে কেঁদে উঠল। এদিকে আহিল ভেবেছিল আরোহী চলে গেছে, কিন্তু কান্নার আওয়াজ শুনে বুঝতে পারল এটা আরোহী না। আয়েশা কিছুক্ষণ চুপ থেকে বলল, আহিল, কেন এসেছি সেই ঘরে? কিছু হয়নি আমার, এটুকুতে মরব না আমি। আহিলের বলতে দেরি হলো, কিন্তু আয়েশার আহিলের কাছে আসতে দেরি হলো না। আহিলের এ কথা বলতে না বলতেই আয়েশা ছুটে এসে আহিলকে পিছন থেকে সামনে ঘুরিয়ে ঝাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। আহিল তো পুরো ঘটনায় অবাক হয়ে গেল, কি করবে বুঝতে না পেরে আয়েশার মাথায় হাত বুলাতে লাগল আর নিজের সাথে আরও বেশি করে জড়িয়ে নিল, কিন্তু আয়েশা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। কিছুক্ষণ পর আয়েশা আহিলের বুকে যেখানে হালকা পশম আছে সেখানে বাম হাত দিল, কারণ কফি পরে ওই জায়গাটা লাল হয়ে রয়েছে। আস্তে আস্তে বাম হাত বোলাচ্ছে আয়েশা আর ডান হাতটা আহিলের কোমরে। আহিল আয়েশার এমন কাণ্ড দেখে মনে মনে হাসছে। হঠাৎ আহিলের মনে পড়ল ওর গায়ে শার্ট নেই, তার মানে আয়েশা দেখে ফেলেছে ওর পিঠের চিহ্নগুলো। আহিলের হাতের বাঁধন হালকা হতেই আয়েশা বিছানায় থাকা ফার্স্ট এইড বক্সটা নিয়ে প্রথমে আহিলের পিঠে ওষুধ লাগাতে শুরু করল। আহিল বাধা দিতে গেছিল, কিন্তু আয়েশার চোখ রাঙানি আর মুখ ভঙ্গি দেখে ভয় পেয়ে একটা ঢোক গিলে চুপচাপ হয়ে গেছে। আর আয়েশা এটা ভেবে মুচকি হাসছে আর ওষুধ লাগাচ্ছে, ইচ্ছে করে মাঝে মাঝে ব্যথা জায়গায় চাপ দিচ্ছে আর আহিল আউ চাহ করে উঠছে। আহিল ও বুঝতে পেরেছে আয়েশা ইচ্ছে করে করছে এগুলো, তাই কিছু না বলে মজা দিচ্ছে আয়েশাকে, কারণ আজ অনেক কাঁদিয়েছে মেয়েটাকে। আয়েশা পিঠে মলম লাগিয়ে আহিলকে সামনে ঘোরালো আর আহিলের সাথে একদম মিশে দাঁড়ালো। হাতে মলমটা নিয়ে আহিলের পায়ের দু পাতার উপর উঠতেই আহিল আয়েশার কোমর জড়িয়ে ধরল যাতে পড়ে না যায় আয়েশা। আহিলের উচ্চতা প্রায় 6 ফুট, সেখানে আয়েশা 56 ইঞ্চি। মেয়ে হিসেবে আয়েশার উচ্চতা একদম উপযুক্ত, কিন্তু আহিল লম্বা হওয়ায় আয়েশা হাত পায় না। আহিলের দেহের গঠন বেশ সুঠাম, দেখলেই বোঝা যায় জিম করা বডি। চোখ দুটো ধূসর রঙের আর গোল গোল বড়।
ডান দিকের চোখের উপরে কপালে একটা আঁচিল আছে আর মাথার সিল্কি চুলগুলো সবসময় কপালে পড়ে থাকে, ঠোঁটটা হালকা গোলাপি, হাসলে বোঝা যায় ডানদিকে গজ দাঁত আছে যা আহিলের হাসির মিষ্টতা আরও বাড়িয়ে দেয়। আয়েশার শরীরও বেশ ছিমছাম সুন্দর মেয়েলি গঠনের, যাকে এক কথায় বলা যায় স্লিম ফিগার। আয়েশার মুখের মধ্যে সবথেকে বেশি আকর্ষণীয় জিনিসটি হল ঠোঁট ও নাকের গ্যাপে মাঝ বরাবর একটা মাঝারি কালো তিল আর ঠোঁটের ঠিক বাম কোণার একটু দূরে একটা তিল। এই দুটো তিলের দিকে তাকালেই আহিলের নেশা ধরে যায়, মন চায় ছুঁয়ে দিতে। আয়েশার ও গজ দাঁত আছে কিন্তু দুদিকে। আহিল খুব খুঁটিয়ে খুঁটিয়ে আয়েশাকে দেখছে অনেকদিন পর, আর আয়েশা মলম লাগাতে লাগাতে আর চোখে দেখছে আহিলকে। কিছুক্ষণ পর আয়েশা আহিলের বকের পশমগুলোর ওপর হাত রেখে বলতে লাগল, আয়েশা আহিল। আহিল হুমম ঘোর লাগা কণ্ঠে, আয়েশা আমি ইচ্ছে করে তোর গায়ে কফি ফেলিনি, বিশ্বাস কর, আমার পা বেজে গেছিল শাড়িতে তাই। আহিল সত্যি তাই? আয়েশাকে আরেকটু কাছে টেনে, আয়েশা আমি সসত্যি বলছি। আহিল আমতা আমতা করছিস কেন, সত্যি বলছিস যখন। আয়েশা আহিলের দিকে তাকিয়ে, আসলে তখন শাড়িতে পা বাজেনি, আমি আসছিলাম তখন। আহিল রিয়ার পায়ে বেজে পড়ে গেছিস তাই তো? আয়েশা অবাক হয়ে তাকিয়ে আছে আহিলের দিকে, এই ভেবে যে আহিল সবটা জানে। কিন্তু কি করে? আহিল অত ভেবে তোর কাজ নেই, যা ঘরে যা, আমি একটু রেস্ট নেব। আয়েশা তোর ডেস্কের ওপর মাইগ্রেন আর পেইনকিলার রাখা আছে, খেয়ে নিস প্লিজ। আহিল এখনই খাচ্ছি, আমার মা দে, না হলে তুই আর আরও আমার মাথা খারাপ করে দিবি। আয়েশা হিহি হিহি হিহি। আয়েশা ওষুধটা দিয়ে বেরিয়ে গেল আর আহিল মনে মনে বলল, আহিল কেন এভাবে আমায় দোটানায় ফেলছিস আয়ু, আমি তো বুঝতেই পারছি না তুই কি চাস। আয়েশা ছাদে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। আয়েশা এত মিস করছো তুমি আমায়? আয়েশা তুমি এটা বলতে পারলে? আমি তোমাকে মিস করব না এটা হতে পারে? আয়েশা ভীষণ মিস করছি তোমায়, পারছি না আর এভাবে থাকতে, দেখতে ইচ্ছে করছে তোমায়। আয়েশা বাজে কথা বলো না, আমি যদি পারতাম তোমার সাথে দেখা করতে তাহলে কি আর এখানে পড়ে থাকতাম? ছুটে চলে যেতাম তোমার কাছে, কিন্তু কি আর করার, এখানেই থাকতে হবে আমায়। আয়েশা আই লাভ ইউ টু। নিজের খেয়াল রেখো। আচ্ছা আমি রাখছি, কেউ চলে আসবে। টুট টুট টুট। আয়েশা হা, তোকে আমি ছাড়ব না আহিল, কিছুতেই না। আমার সাথে করা ভুলের শাস্তি তুই পাবি, হারে হারে টের পাবি তুই এবার। এই বলে আয়েশা পিছন ঘুরতেই চমকে উঠল, কারণ ওর সামনে দাঁড়িয়ে আছে আহিল। আহিলকে দেখেই আয়েশা চমকে গেল, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না, আর ফোনটাও আহিল দেখতে পেয়ে গেছে, তাই এখন আয়েশা পিছনে লুকোতেও পারছে না। আহিল কি রিয়াক্ট করবে কিছুই বুঝতে পারছে না আয়েশা। আয়েশার আকাশ পাতাল চিন্তার মাঝে আহিল যে কখন ওর সামনে চলে এসেছে। আহিল আয়েশার সামনে দাঁড়িয়ে দেখল আয়েশা নিচের দিকে তাকিয়ে হাত কোচলাচ্ছে। আহিল টুপ করে ফোনটা তুলে নিল আয়েশার হাত থেকে, আর আয়েশা আহিলের থেকে ফোনটা চাইতে লাগল। আয়েশা আহিল, আহিল ফোনটা দে আমার, এভাবে তুই আমার ফোন নিতে পারিস না, এটা আমার একান্ত ব্যক্তিগত জিনিস। আহিল আচ্ছা তাই নাকি? এমন কি আছে তোর ফোনে যেটা দেখলে তোর প্রবলেম হয়ে যাবে? এইবার তো দেখতেই হচ্ছে কি আছে, দাঁতে দাঁত চেপে শেষ কথাটা বলল। আয়েশা আমতা আমতা করতে লাগল, আর কিছু বলতে পারল না। এদিকে আহিলের মাথা প্রচুর গরম হয়ে রয়েছে, কারণ আয়েশার শুরু থেকে শেষ অবধি সব কথা আহিল শুনেছে। আহিল ফোনটা খুলতেই পাসওয়ার্ড চাইল। আহিল আয়েশার দিকে একবার তাকালো আর নিজের নামটা পাসওয়ার্ডে টাইপ করতেই ফোন আনলক হয়ে গেল। আহিল কিছুটা অবাক হলেও কিছু বলল না। ডাইরেক্ট কল লগসে গিয়ে দেখতেই আহিলের চোখ ছানাবড়া হয়ে গেল। আহিল দাঁত মুখ চেপে চোয়াল শক্ত করে আয়েশার দিকে তাকাতেই দেখল আয়েশা মুখ চেপে হাসছে। এতে জানো আহিলের মাথাটা আরো বেশি গরম হয়ে গেল।
আহিল হাতে থাকা ফোনটা আছাড় মেরে ভেঙে দিল আর হুঙ্কার দিয়ে উঠল। এদিকে আয়েশা তো ভয় পেয়ে গেছে আহিলের এমন প্রতিক্রিয়ায়। আহিল, ইয়ার কি হচ্ছে এখানে? সবকিছু কে কি মজা মনে করিস তুই? বাচ্চা মেয়ে না তুই যে এভাবে লোকের জীবন আর মন নিয়ে খেলবি? আর কাকেই বা কি বলছো? যার ফ্যামিলি জীবন নিয়ে খেলতে জানে সেই ফ্যামিলির মেয়ে তো জানবেই। আফটার অল রক্ত বলে কথা, পুরো ফ্যামিলিটাই ফ্রড একটা। আয়েশা, কেন বারবার তুই আমার ফ্যামিলিকে ফ্রড বলছিস? কি করেছে আমার ফ্যামিলি? আর আমিই বাকি এমন করেছি যার জন্য তুই আমাকে বারবার বিশ্বাসঘাতক বলছিস? কিসের শাস্তি দিচ্ছিস তুই আমায়? আহিল, স্টপ ইউর মেলোড্রামা। আয়েশা, আমি জানি তুই বলবি না এত সহজে, কারণটা কি? একটা মিথ্যে কলের অভিনয় করে ব্যর্থ চেষ্টা করলাম সত্যিটা জানার। ভাবিস না আমি যাব না এই বাড়ি ছেড়ে কোথাও। যতদিন না নিজের দোষ জানতে পারছি ততদিন আমি কোথাও যাব না এই বাড়ি ছেড়ে। যদি সত্যি জানতে পারি যে আমার দোষ, আমার ফ্যামিলির দোষ আছে, সেদিন নিজের প্রায়শ্চিত্ত করে চলে যাব তোর বাড়ি থেকে আর তোর জীবন থেকে। কথাগুলো বলেই আয়েশা কাঁদতে লাগল, ছাদের রেলিং ধরে, আর আহিল হনহন করে চলে গেল। আয়েশা, কেন এভাবে কষ্ট দিচ্ছিস আমায়? আমি সত্যি কিছু জানি না আহিল, প্লিজ বল আমায় কি দোষ আমার। আহিল নিচে ড্রয়িং রুমে এসে সোফায় বসে হাঁটুর উপর কুনুই ভর দিয়ে মাথা নিচু করে বসে রইল আর ভাবতে লাগল। আহিল, কেন মিথ্যে নাটক করছিস আয়ু? এখন ও যদি তুই আমার কাছে সত্যিটা স্বীকার করে নিস তাহলে আমি তোকে সব ভুলে নিজের করে নেব। তুই সেটা না করে শুধু মিথ্যে অভিনয় করে যাচ্ছিস, কিছু না জানার ভান করে যাচ্ছিস। আহিল মাথা তুলে তাকাতেই অবাক হয়ে যায় কিছুটা, তারপর সবাইকে ডাকতে লাগে। আহিল, আরু, মমো, বলতে গিয়েও থেমে গেল। কই তোমরা তাড়াতাড়ি আসো, দেখো কে এসেছে। আয়েশা ছাদে বসে আহিলের কণ্ঠ শুনতে পেল। মনে মনে ভাবল আহিল সবাইকে ডাকল কিন্তু ওকে একবারও ডাকল না, তবুও নিজেকে স্বাভাবিক করে নিয়ে চলে গেল নিচে ড্রয়িং রুমে। আয়েশা নিচে নেমে দেখল ড্রয়িং রুমের সোফায় এক সুদর্শন বিদেশি পুরুষ বসে রয়েছে। বিদেশি বলার কারণ হল ছেলেটি দেখতে পুরো বিদেশি, সবুজ আর কালো চোখের মণি, চুলটা হালকা ব্রাউন, টুকটুকে ফর্সা, যেন টোকা মারলেই লাল হয়ে যাবে জায়গাটা। এক কানে ছোট ক্রস চিহ্নের ইয়াররিং টাইপ ঝোলানো, ভ্রুয়ের শেষ প্রান্তে ক্লিপ লাগানো, আর পরনে রয়েছে একটি টি শার্ট, তার ওপর ব্লেজার আর জিন্সের উপর চেনও ঝুলানো। আয়েশা আসতেই ছেলেটা আয়েশার দিকে তাকালো আর আহিলের দিকে তাকিয়ে আহিলকে আশকো করল। ছেলেটি, হু ইস সি ব্রদর? আহিল, আয়েশা। সি ইস মাই ওয়াইফ আয়েশা। আয়েশা, যাক, স্ত্রীর পরিচয়টা তাহলে দিচ্ছিস মনে মনে। আহিল, আয়েশা ও জ্যাক আমার আমেরিকার ফ্রেন্ড, আমরা একসাথে বিজনেস স্টাডি কমপ্লিট করেছি। ও ইন্ডিয়ান, বাট অনেক আগেই আমেরিকা চলে যায়। বাংলা বুঝতেও পারে আর বলতেও পারে, সো বাংলায় কথা বলতে পারো তোমরা সবাই। শেষ কথাটা সকলকে উদ্দেশ্য করে বলল। জ্যাক, হাই বিউটিফুল, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করার জন্য। আয়েশা, হাতটা বাড়িয়েও কি মনে করে বাড়ালো না, বরং যে হাতটা তুলেছিল সেটা নিজের কাছে নিয়ে এলো আর নমস্কার করার ভঙ্গিতে বলল, নমস্কার। জ্যাক তো পুরোই বোকা বনে গেল আয়েশার আচরণে। কি বলবে বুঝতে না পেরে জ্যাক ও হাতটা সরিয়ে নিল আর আয়েশা বলল, আয়েশা, এতদিন তো বিদেশি কায়দায় মানে কালচার মেনে চললেন, এখন যখন ইন্ডিয়াতে এসেছেন তখন এবার একটু ইন্ডিয়ান কালচার পালন করুন। আহিল তো ভীষণ খুশি হয়েছে মনে মনে। জ্যাকের খারাপ অবস্থা দেখে আহিল বলল, আহিল, চল জ্যাক, ডিনার করে নিবি, আমার পরিবারের সাথে আলাপ তো হয়েই গেল। জ্যাক, ইয়াহ চল। ডাইনিং টেবিলে আহিল, আরোহী আর জ্যাক বসে পড়েছে। আয়েশা এসে দেখল আহিলের মা সার্ভ করে দিচ্ছে সবাইকে, তাই আয়েশা বলল, আয়েশা, মা তুমি বসে পড়ো, আমি সার্ভ করছি আজকে। আহিলের মা, সে কি রে, আচ্ছা এক কাজ কর, তুই আমারটা সার্ভ করে
নিজেও বসে পড়, তাহলে সবার একসাথে খাওয়া হবে। আয়েশা আহিলের মাকে সার্ভ করে দিয়ে নিজের প্লেটে খাবার নিয়ে বসে পড়ল। আয়েশা আহিলের পাশে আর জ্যাকের ঠিক উল্টো দিকে বসেছে। আয়েশা খেতে খেতে মাঝপথে হঠাৎই থেমে গেল। আয়েশার মনে হচ্ছে কেউ আয়েশার পায়ে পা দিয়ে স্লাইড করছে, তাই আয়েশা একটু টেবিলের নিচে ঝুঁকতেই দেখল জ্যাকের পা আয়েশার পায়ের ওপর, আর সামনে তাকাতেই দেখল জ্যাক ওর দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। আয়েশা তৎক্ষণাৎ নিজের পাটা সরিয়ে নিল। ভয় কাঁপছে আয়েশা, যদি আহিল কিছু টের পায় তাহলে এক্ষুনি তুলকালাম কাণ্ড করে ফেলবে। আয়েশা খেতে পর্যন্ত পারছে না, হালকা শীতের মধ্যেও আয়েশা ঘামছে। হঠাৎ আহিল টেবিলের মধ্যে সজোরে একটা বাড়ি মারল। আয়েশার তো আত্মা কেঁপে উঠেছে ভয়, আর বাকি সবাই একটু হলেও ঘাবড়ে গেল। আহিলের মুখ আবার লাল বর্ণ ধারণ করেছে। আহিল বলল, আহিল, খেতে বসার সময় আমি কোনো রকম ডিস্টারবেন্স পছন্দ করি না। দাঁতে দাঁত চেপে আহিলের মা, কেন বাবা, কি হল? আরোহী, ভাইয়া সবাই তো চুপচাপ খাচ্ছিল, তাহলে ডিস্টার্ব কে করল তোকে? আয়েশা তো ভয় কিছু বলতে পারছে না। আহিল, ওহ রিয়েলি? সবাই চুপচাপ খাচ্ছে? কই, আমি তো সেটা দেখতে পাচ্ছি না। আমি তো অন্য কিছু দেখতে পাচ্ছি। কেউ খেতে বসে অন্য কাজ করছে তো কেউ খাচ্ছেই না। আরোহী, মানে কে খাচ্ছে না আর কে বলতে দিল না? আহিল, হোয়াট হ্যাপেন আয়েশা? খাচ্ছিস না কেন তুই? কি প্রবলেম? আয়েশা অবাক হয়ে আহিলের দিকে তাকিয়ে আছে। আহিল যে সবটা বুঝে গেছে সেটা আয়েশা খুব ভালো করেই বুঝতে পেরেছে, তারপরেও আয়েশাকে এত শান্তভাবে কি করে জিজ্ঞেস করছে এটাই বুঝতে পারছে না আয়েশা। আহিল, আমি কিছু জিজ্ঞেস করেছি তোকে? খাচ্ছিস না কেন? আয়েশা, নোনা মামা নে। আয়েশার কথা শেষ করার আগেই আহিল উঠে দাঁড়ালো আর বলল, আহিল, আরু, আমার আর আয়েশার খাবারটা আমাদের ঘরে পাঠিয়ে দে, আমরা ওখানে খেয়ে নেব। আনো মোর ওয়ার্ডস। আরোহীকে কিছু বলতে না দিয়ে, মমো প্লিজ তুমি কিছু মনে করো না, মায়ের উদ্দেশ্যে, চল রুমে। আয়েশার হাত ধরে টেনে নিয়ে উপরে চলে গেল। জ্যাক এসব দেখে শুধু মুচকি মুচকি হাসল আর মনে মনে বলল, জ্যাক, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আহিল, আমি কি করি আয়েশার সাথে। শয়তানি হাসি দিয়ে মনে মনে বলল কথাগুলো। আহিল আয়েশাকে নিয়ে ঘরে চলে এলো আর দরজা বন্ধ করে দিয়ে আয়েশার হাতটা ছেড়ে দিল আর ঘরের সোফার কাছে থাকার সেন্টার টেবিলটাতে সজোরে লাথি মারল আর চিৎকার করে বলল, আহিল, জ্যাক যে তোর পায়ে স্লাইড করছিল এটা বুঝতে পেরেও তুই আমাকে বলিসনি কেন বল? মজা নিচ্ছিলিস তাই না? আয়েশা, আমি যদি বলতাম তাহলে তুই কি বিশ্বাস করতিস আমায়? তোর ফ্রেন্ড যে ছেড়ে তুই একটা বিশ্বাসঘাতককে বিশ্বাস করতিস, বরং নানাভাবে হ্যারাস করতিস। তোর চোখে তো আমি একটা বিশ্বাসঘাতক, তাই না? তাহলে কেন বলতাম আমি তোকে? নিজের হ্যারাসমেন্ট নিজে কে চায় বলবি আমায়? আয়েশার এমন একটা কথা বলবে এ সময় আহিল ভাবেনি। আহিলের কাছে আয়েশার এই প্রশ্নের কোনো উত্তর নেই। আহিল চুপ করে গেল আর আয়েশা তখন কিছু বলতে নিলেই দরজায় আরোহী নক করে। আহিল দরজা খুলে দেখে আরোহী খাবার নিয়ে এসেছে। আহিল খাবারটা নিয়ে নিলে আরোহী চলে যায়। আহিল, খাবারটা খেয়ে নে, আয়েশার সামনে গিয়ে। আয়েশা, খাবো না আমি, ভালো লাগছে না, বলেই আয়েশা চলে যেতে নিচ্ছিল আহিল হাত ধরে নিল। আহিল, চুপচাপ খাবি, কোনো কথা বলবি না। তুই ভালো করেই জানিস আমি এক কথা দুবার বলি না, সো একদম চুপ। তোর মুখটা এখন শুধু খাবারটা খাওয়ার জন্য নড়বে, কথা বলার জন্য নয়। আয়েশাকে বিছানায় বসিয়ে মুখের সামনে ভাতের গ্রাস তুলে আয়েশা চুপচাপ বাধ্য মেয়ের মতো খেয়ে নিল, কারণ আহিলের রাগ সত্যি খুব ভয়ানক, তাই কথা না বাড়ানোই ভালো। কিছুক্ষণ পর আয়েশা ও প্লেট থেকে এক গ্রাস হাতে তুলে নিয়ে আহিলের মুখের সামনে ধরল আর বলল, আয়েশা, তুই ও খেয়ে নে, আমার সাথে তো তুইও খাসনি তখন, আমিও কিন্তু রেগে গেলে খারাপ হয়ে যাই, তাই চুপ করে খেয়ে নে। আয়েশার মুখ দেখে আহিল সামান্য হাসল, তা দেখে আয়েশাও হাসল। আহিল আয়েশার হাত থেকে খাবারটা খেয়ে নিল।
আরোহী দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিল আর মিটিমিটি হাসছিল, কারণ ও ইচ্ছে করেই একটা প্লেটে বেশি করে খাবার নিয়ে এসেছিল। আরোহী চুপচাপ সরে গেল এই দৃশ্যটা দেখে। পরের দিন। আয়েশা, আপনি কি চান? কেন করছেন আমার সাথে এমন? ছেড়ে দিন প্লিজ আমায়, যেতে দিন আমায়। আমার আহিল আমাকে খুঁজবে, আমাকে যেতে দিন ওর কাছে। আহিল বলল, চলবে।